বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কোয়ালিটি ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে। আজকে আলোচনা করব কিভাবে আমরা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে আসি, বিশেষ করে প্রোডাকশন এবং আই ডিপার্টমেন্টের বা প্ল্যানিং ডিপার্টমেন্টের আমরা যারা আসি বা প্রতিষ্ঠানের প্রোডাকশন হেড বা সিইও বা সিও বা প্ল্যানিং হেড যাই বলেন, তারা কিন্তু প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি বাড়ানোর জন্য অনেক কিছুই করে থাকেন। কাস্টমারের কাছ থেকে তারা হয়তো 70% বা 75% এফিসিয়েন্সিতে একটা অর্ডার তারা অ্যাকসেপ্ট করেন বা এগ্রিমেন্ট করেন, কিন্তু সুইং ফ্লোরে দেখা যায় 45 থেকে 50% এফিসিয়েন্সির বেশি আনতে পারতেছে না। তার মানে কি হলো যে আমি অর্ডার ক্রিয়েট করলাম 70% 65%-এ, আর প্রোডাক্টিভিটি হচ্ছে আপনার মাত্র 45 বা 50%-এ। ডেভিয়েশন অনেক বেশি, অর্থাৎ 20% থেকে 25% বেশি। তো ডেভিয়েশন বেশি, তো অর্থাৎ সময় মতো প্রোডাক্টিভিটি হচ্ছে না, আর সময় মতো প্রোডাক্টিভিটি না হওয়ার কারণে আমি সময় মতো শিপমেন্টও দিতে পারতেছি না, শিপমেন্ট এয়ার হয়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে। তো এটিকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, তারপরে আজকের আলোচনা। চ্যানেলটিতে একটি পর্বে আলোচনা করেছিলাম 50টি পটেনশিয়াল কজেস অফ ডি প্রোডাকশন বা রিডিউস অফ প্রোডাকশন। 50টি কারণ আমি উল্লেখ করেছিলাম। সেখানে আমি শুধু 50টি কারণ দেখাইছি যে কি কারণ আসলে প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি হয় না সুইং ফ্লোরে। তো আজকে আলোচনা করব এই 50টি কারণের এগেনস্টে আমি একটি কাউন্টার্স মেজার্স তৈরি করেছি। আমি প্রত্যেকটি পার্টে 10টি করে পটেনশিয়াল কজেস অফ রিডিউসিং প্রোডাক্টিভিটি আলোচনা করব। আশা করি আজকের পর থেকে আপনারা যদি যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে আইতে প্রোডাকশনে আসেন, তাদের অত্যন্ত কাজে লাগবে ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের প্রতিষ্ঠানে কাজে লাগবেন। অবশ্যই 100% আপনাদের প্রতিষ্ঠানে প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারবেন। আচ্ছা, তো আজকে আলোচনা করব প্রথম পর্ব। 1 নম্বর আছে ইনঅ্যাডিকুয়েট ট্রেনিং অফ সুইং অপারেটর। বিষয়টা আসলে কি? আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এখন প্রচুর পরিমাণে অপারেটরের সংকট, মানে স্কিল অপারেটরের সংকট। তো অপারেটরের সংকট যদি হয় তাহলে আপনি কি করবেন? আপনাকে অবশ্যই বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। যেহেতু স্কিল অপারেটর পাওয়া যাচ্ছে না, তাছাড়া পাশের ফ্যাক্টরি বেশি স্যালারি দিয়ে ভালো ভালো অপারেটর নিয়ে যায়, আপনাকে তো অবশ্যই ফ্যাক্টরি চালাতে হবে, প্রতিষ্ঠানকে সার্ভাইভ করতে হবে। এজন্য আপনাকে অবশ্যই একটা প্ল্যান করতে হবে যে আপনি হেল্পার হিসাবে নিতে পারেন বা কম যোগ্যতা সম্পন্ন বা কম স্কিল সম্পন্ন অপারেটর নিয়ে আপনি একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে পারেন। তো আপনি একটা প্ল্যান করেন যে আপনি প্রতি মাসে 15 জন 20 জন করে অপারেটরদেরকে ট্রেনিং করাবেন এবং দক্ষ একজন ট্রেনার কর্তৃক ট্রেনিং করাবেন। ট্রেনারটি যদি ভালো হয় তাহলে কিন্তু ট্রেনি অর্থাৎ যে শিখবে, যে অপারেটরটি, সেও কিন্তু ভালো শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। অতএব আমাদের কি করতে হবে? ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে হবে। যারা নতুন নিয়োগপ্রাপ্ত যে অপারেটর, তাদেরকে কিন্তু দক্ষ করে তুলতে হবে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে। ইতিমধ্যে দেখেছি আমি কোনো প্রতিষ্ঠান কিন্তু এই স্ট্র্যাটেজি গ্রহণ করেছে যে তারা যেহেতু মার্কেটে অপারেটরের চরম সংকট, এই জন্য তারা হেল্পার হিসাবে রিক্রুট করে তাদেরকে একটা ট্রেনিং দিয়ে তাদের আপনার সুইং ফ্লোরে দিয়ে দেওয়া হয়। এখানে আরো গভীরভাবে চিন্তা করা উচিত যে একজন অপারেটরকে আপনি কোন প্রসেসে কাজ করাবেন। বিষয়ভিত্তিক প্রসেসের জন্য তাকে যদি আপনি ট্রেনিং করান তাহলে কিন্তু আপনার কাজটা সুবিধা হবে। অর্থাৎ যে অপারেটরটি যে বিষয়ের উপরে দক্ষ করে তুলতে চান, সেই বিষয়ের উপরে তাকে ট্রেনিং দিতে হবে এবং ভালো করে তাকে ডেমনস্ট্রেট করে তাকে সরাসরি সুইং ফ্লোরে দেওয়া যাবে না, তাকে অবশ্যই ভালো মতো ট্রেনিং করে তাকে সুইং ফ্লোরে দিতে হবে। তারপরে 2 নম্বরে আছে হলো ল্যাক অফ স্কিল সুইং অপারেটর। এটি গেল আগেরটি বললাম হলো যারা নতুন অপারেটর রিক্রুট করছেন তাদের কথা। এখন বলতেছি যারা ফ্লোরে কর্মরত আছে, অপারেটর হিসেবে তারা নাম লেখাইছে কিন্তু তাদের সেরকম অপারেটর হওয়ার মতো কিন্তু যোগ্যতা বা দক্ষতা তাদের নাই। তো আপনারা একটা ডাটা বেস তৈরি করতে পারেন যে কোন কোন লাইনের কোন কোন অপারেটর অদক্ষ, যে প্রসেসে সে কাজ করে এই প্রসেসের উপরে সে কতটুকু দক্ষ। আমি যেহেতু কোয়ালিটিতে কাজ করি, আমরা কিন্তু জানি যে কোন অপারেটর কতটুকু দক্ষ, কারণ কাজ দেখলেই বোঝা যায় যে সে কতটুকু দক্ষ। আপনারা লক্ষ্য করে থাকবেন যে অদক্ষতার কারণে কি পরিমাণে আপনার এনপিটি নন প্রোডাক্টিভিটি বেড়ে যায়। আমরা যারা ফ্লোরে কাজ করি তারা ভালো করেই জানি যে ঘন্টার পর ঘন্টা কিন্তু একটা প্রসেস কোয়ালিটি আনতে পারে না, যে কারণে কি হয়, প্রোডাক্টিভিটি ডিক্রিজ হয়। এটা সুনির্দিষ্ট কোনো ডাটাও সেরকম আই ডিপার্টমেন্ট এবং পড়াশোনা ডিপার্টমেন্টের লোক রাখে না। এটা যদি তারা একটা কাজ করতো যে প্যারিটো অ্যানালিসিস যদি করতো যে কোন কোন লাইনের কোন কোন অপারেটর কি কারণে করতে পারেন ভাই, কোন কোন লাইনের কোন অপারেটর, তো তারা যদি একটি ডাটা বেস তৈরি করতো যে ফ্লোরে ধরেন 500 অপারেটর আছে, কোন কোন অপারেটর অদক্ষ, তাদেরকে সিলেক্ট করে তাদেরকে যদি একটি ক্যাপাসিটি বিল্ড আপের উপরে রিফ্রেশমেন্ট একটা ট্রেনিং দেওয়া যায়, তাহলে কিন্তু সেই যে যারা তারা কিন্তু দক্ষ হয়ে উঠবে। তো এই জন্য সুনির্দিষ্ট একটা পরিকল্পনা দরকার। তো এই পরিকল্পনা যদি ইমপ্লিমেন্ট করা যায়, ভালো করে প্ল্যান করে যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি ডিক্রিজ হবে না, প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি ইমপ্রুভ হবে। মানে একটা অপারেটর যদি অ্যাবসেন্ট করে তাহলে আর খবর নাই, ওই প্রসেসে খালি থাকে এবং একটা অদক্ষ অপারেটর দিয়ে দেয়,
এবং কিছু প্রসেস করে দেখা যায় যে কিছুক্ষণ কাজ করে দেখা যায় যে কোয়ালিটি মিট করতে পারে না, নানান ধরনের সমস্যা, পরে এটি খুলতে হবে, প্রোডাক্ট মেশিন বন্ধ করে দেয়, বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায়, পরে যে এনপিটি বেড়ে যায়। পৃথিবীতে আমি মনে করি যে মৃত্যু ছাড়া সবকিছুই সমাধান সম্ভব, যার সঠিক পরিকল্পনা। যাই হোক, 3 নম্বর পয়েন্টে চলে আসি, লো মোটিভেশন অ্যামং ওয়ার্কার্স। আমরা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি তা আমরা সকলেই দেখি যে লাইনের সমস্ত সুপারভাইজাররা, প্রোডাকশন সুপারভাইজাররা করে কি, অপারেটরদের সাথে কথা বলে বা মোটিভেশন করে। আসলে কথায় কথা আসে যে যারা মোটিভেশন করে বা জ্ঞান দেয়, যে সুপারভাইজার, যে প্রোডাকশন সুপারভাইজার বা লাইন চিফ যে কথা বলে, আসলে কি তার সেই ধরনের যোগ্যতা আছে? একজন মোটিভেশন করা তত সহজ না। মোটিভেশন করতে হলে তার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যে মোটিভেশনটা কি, আমি মোটিভেশন করার পরে সেই অপারেটর আন্ডারে যারা চাকরি করবে তারা অবশ্যই মোটিভেটেড হবে, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে চলে যাবে এবং তারা কাজের মাধ্যমে প্রমাণ করবে যে না, তারা মোটিভেটেড হয়েছে এবং তারা এখন আমার বসের কথা আমি শুনতেছি। তো এই বছরের পর বছর দেখতেছি যে তারা সকালে কথা বলে, দুপুরে কথা বলে, বিকালে কথা বলে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। মূল কারণ হলো যে তারা মোটিভেশন করতে পারে না। মোটিভেশন যদি প্রপারলি মোটিভেশন করতে পারতো তাহলে অবশ্যই সে অপারেটর মানসিকভাবে পরিবর্তন হবে, তার মেন্টালিটি পরিবর্তন হবে, প্লাস আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, সে অ্যাবসেন্ট কমিয়ে দিবে এবং সে সময় মতো ওয়ার্ক স্টেশনে আসবে। তো এই মোটিভেশনের ঠিকমতো মোটিভেশন না করার জন্যে আজকের এই অবস্থা। যে মোটিভেশন করাবে তার অবশ্যই ভালো জ্ঞান থাকা দরকার। এই জন্য আবার যারা মোটিভেশন করে তাদেরকেও একটা ট্রেনিং সেশনের আয়োজন করা পড়তে পারে। তারা কিভাবে মোটিভেশন করবে, কি কি বিষয় উল্লেখ করবে, কিভাবে কথা বলবে, কোন কোন বিষয় দিয়ে শুরু করবে, এটা একটা বিষয়। তো যাই হোক, 4 নম্বর পয়েন্টে আসি, হাই এমপ্লয়ি টার্ন ওভার। অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি যে একটা অপারেটর কয়েকদিন পরে, চাকরিতে যোগদানের কয়েকদিন পরে বা কয়েক মাস পরে চলে যায়। এটি কেন? এটি অনেক ধরনের কারণ থাকতে পারে, তো আমি অত কারণে যাব না। তো তাদেরকে যথাযথভাবে মোটিভেশন যদি করা যায়, এই জন্য আরেকটা ভিডিও করা যেতে পারে যে আমাদের দেশে এত টার্নওভার কেন, অর্থাৎ মাইগ্রেশন এত কেন। যাই হোক, এই বিষয়ের উপরে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব। কানেক্ট থাকেন আমাদের চ্যানেলটিতে, আশা করি ভালো একটি ভিডিও পাবেন। যাই হোক, তো যাতে করে অপারেটররা বা এমপ্লয়িরা মাইগ্রেশন না করে, সেজন্য আমাদেরকে কী করতে হবে, অবশ্যই তাদের কেমনভাবে মোটিভেট করতে হবে। এর সাথে অনেক কিছু ফ্যাক্টর জড়িত আছে, গালিগালাজের বিষয় আছে, স্যালারির বিষয় আছে, ফ্যাক্টরির এনভায়রনমেন্টের বিষয় আছে, অনেক নানাবিধ কারণ আছে, এই জন্য চলে যায়। তো মোট কথা, যদি সুযোগ সুবিধা ভালো দেওয়া হয়, স্যালারি যদি মোটামুটি আমার যে কম্পিটিটর আছে তার চেয়ে যদি কিছুটা স্যালারি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অপারেটররা বা এমপ্লয়িরা মাইগ্রেট করবে না। তো কালচার যদি ভালো হয়, নিয়মকানুন যদি ভালো হয়, তাহলে কিন্তু অপারেটররা মাইগ্রেট করবে না বা এমপ্লয়ি মাইগ্রেশন হবে না। যাই হোক, 5 নম্বর পয়েন্টে আসি, অ্যাবসেন্টিজম অ্যান্ড ফ্রিকোয়েন্টলি লিভ। আমাদের দেশে লক্ষ্য করা যায় যে অ্যাবসেন্টিজম অলমোস্ট কোনো কোনো ফ্যাক্টরিতে 8 থেকে 10% আছে। কেন এটা? অবশ্যই এর মধ্যে অনেক কারণ আছে, যেমন সময় মতো স্যালারি না দেওয়ার কারণে অ্যাবসেন্টিজম হতে পারে, বেশি হার্ড ওয়ার্ক, সময় মতো স্যালারি না দেওয়ার কারণে অ্যাবসেন্ট। আমাদের দেশে লক্ষ্য করা যায় যে ফ্রিকোয়েন্টলি অ্যাবসেন্স এবং লিভ, দেখা গেছে ছুটির তার আছে, তার ছুটি জমা হয়ে গেছে, কিন্তু সে ছুটির টাকাও দেয় না, সে তো সে ছুটি কাটাবেই। তো আবার কিছু আছে যে এমনি ছুটি কাটায়, যে 18 দিন একটা অর্জিত ছুটি হয়, আমার একটা ছুটি হয়ে গেছে বা 2টা ছুটি হয়ে গেছে, আমি ছুটিটা কাটাই। কর্মক্ষেত্র আমার রিজিক, আমার কাজের মাধ্যমে যে টাকাটা পাই, এটি দিয়ে আমার পরিবারটা চলে। অতএব আমাকে এটা অবশ্যই, আমার কর্মক্ষেত্রকে আমাকে অবশ্যই ভালোবাসতে হবে, আমার সময় মতো আসতে হবে, যেতে হবে এবং আমি ভালো মতো কাজ করতে হবে, এটার কোনো বিকল্প নাই। এইভাবে তাদেরকে যদি মোটিভেশন করা হয়, এই জন্য তাহলে কি হবে, তারা ফ্রিকোয়েন্টলি অ্যাবসেন্ট করবে না এবং লিভ নেবে না। তো লিভ তো মানুষের প্রয়োজনই নেয়, লিভ দিতে হবে, প্রয়োজন হলে নিবে। তো এটি এগেইনস্টে কাউন্টার মেজার্স আছে। আমার যদি 2.5% বা 2% যদি লিভ অ্যাবসেন্ট ক্যারি করা হয়, তাহলে কিন্তু আমার 2% বা 2.5% যদি অ্যাবসেন্ট করে, তাহলে কিন্তু আমি প্রতিষ্ঠানটি ভালোভাবে চালাতে পারবো, প্রোডাক্টিভিটির উপরে কোনো হ্যাম্পার হবে না। আচ্ছা, যাই হোক, তারপরে হেলথ অ্যান্ড সেফটি ইস্যু অ্যাফেক্টিং ওয়ার্কার আর এমপ্লয়ি। অর্থাৎ প্রতিষ্ঠান যদি নিরাপদ থাকে, কর্মস্থল যদি নিরাপদ থাকে, আমরা কিন্তু এখানে নিজেদেরকে নিরাপদ মনে করি, কারণ টাকা পয়সায় সব কিছু না, আমার জীবনে নিরাপত্তা আছে। আমাকে যদি আমার প্রতিষ্ঠান আমার নিরাপত্তা দেয়, তাহলে কিন্তু আমি ওখান থেকে যাব না, আমার ওখানে কাজ করতে হবে। একটা সময় আমরা অবশ্যই রিটায়ার্ড নিব, আমরা চাকরি ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে চাকরি করতে হয় বা করতে হবে। তো আমার যদি হেলথ অ্যান্ড সেফটি, অর্থাৎ আমার শারীরিক নিরাপত্তা এবং পেশাগত নিরাপত্তা প্লাস ফায়ার সেফটি, হেলথ অ্যান্ড সেফটির বিষয়ে কী কী পড়ে, যে আমরা যেখানে কাজ করি সেই বিল্ডিংটির কী অবস্থা, তা কেমন, অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন, তারপরে স্যানিটেশন, হাইজিনিক, তারপরে আপনার খাওয়ার পানি কেমন অবস্থা, এই যে অফিসের যে এনভায়রনমেন্টটা যে অনুকূলে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার প্রতিষ্ঠানে
যারা কাজ করে তারা নিজেদেরকে নিরাপদ মনে করে এবং তারা মনে করে এটি আমার প্রতিষ্ঠান, এটি আমার রিজিক, আমাকে এখান থেকে চলে যাওয়া যাবে না, আমাকে অবশ্যই ভালো মতো কাজ করতে হবে এবং দিনের শেষে আমাকে প্রোডাকশন দিয়ে যেতে হবে। তো এই কারণে কিন্তু প্রোডাকশন আপনার ডিক্রিজ হয়। ইনঅ্যাডিকুয়েট লাইটিং অ্যান্ড ভেন্টিলেশন সিস্টেম। বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি লক্ষ্য করবেন যে পর্যাপ্ত পরিমাণে আলো নাই, বাতাস বের হওয়ার রাস্তা নাই, বাতাস নাই, ফ্যান নাই, ভেন্টিলেশনের ব্যবস্থা নাই। এনভায়রনমেন্টটা কি, যে আপনার কর্মক্ষেত্র যদি আমি যেখানে কাজ করব সেখানের পরিবেশ যদি টেম্পারেচার যদি আমার বেশি থাকে, আমি কি গরমের মধ্যে বেশি কাজ করতে পারবো, প্রোডাক্টিভিটি দিতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে, লাইটিং ভালো থাকতে হবে, কারণ লাইট যদি ভালো না থাকে তাহলে তো অপারেটর বা ইন্সপেক্টররা ভালো করে দেখবে না কি করতেছে। তো ভালো করে না দেখার কারণেও কিন্তু প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সির উপরে হ্যাম্পার হয়। এটিও লক্ষ্য রাখতে হবে যারা ব্যবস্থাপনায় কাজ করে, টপ ম্যানেজমেন্টকে। এবং ভেন্টিলেশন অর্থাৎ ভিতরের গরম বাতাস বের হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থাপনা, এটিও ভালো রাখতে হবে। তা না হলে কিন্তু ভিতরে গরম থাকবে, অপারেটর কাজ করবে না, বারে তারা ওয়ার্ক স্টেশন থেকে উঠে যাবে। এই যে ছোট কাজগুলো অর্থাৎ কাইজেন, যেটা ছোটো ইমপ্রুভমেন্ট, এই ছোটো ইমপ্রুভমেন্ট যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যাপকভাবে প্রোডাক্টিভিটির উপরে ইম্প্যাক্ট করতে পারবে এবং আপনারা ফলাফল পাবেন। আচ্ছা, তারপরে নয়েজ পলিউশন ইন প্রোডাকশন এরিয়া, অর্থাৎ প্রচুর শব্দ হয় ফ্লোরে, প্রচুর শব্দের কারণে কিন্তু প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। এটি একটি পটেনশিয়াল কজেস প্রোডাকশন না হওয়ার। তো শব্দ যাতে না হয় সেভাবে কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে হবে। শব্দ কেন হয়, কী কারণে হয়, সেই রুট কজ করে ব্যবস্থা নিতে হবে। এবং যারা ফ্লোরে স্টাফ থাকে তাদেরকে অবশ্যই, অপারেটর প্রচুর কথা বলে ফ্লোরে, তাদেরকে অবশ্যই কিন্তু বলতে হবে যে তোমরা কাজ করো, কথা বলো না। তো কথা বললে কিন্তু কাজের অবশ্যই হ্যাম্পার হয়। কারণ গার্মেন্টস ফ্যাক্টরিতে, আমি গার্মেন্টস ফ্যাক্টরির উদাহরণ দিচ্ছি কেন, এই যে পটেনশিয়াল কজ 50টি যে পটেনশিয়াল কজেস অফ প্রোডাকশন অর্থাৎ ডিক্রিজ প্রোডাকশন, এটি আপনারা যে কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের কাজে লাগাতে পারবেন। শুধু যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজে লাগাবেন তা না। আমি তো গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি, এই জন্য আমি উদাহরণটা এনেছি গার্মেন্টস ফ্যাক্টরির। যাই হোক, যেটি বলতেছিলাম, অর্থাৎ শব্দ যাতে না করে, অপারেটররা কথা যেন না বলে তার উপরে ব্যবস্থা নিতে হবে। কথা বললে এবং বেশি শব্দ থাকলে কিন্তু প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। এটি একটি বড় কারণ প্রোডাকশন না হওয়ার। সর্বশেষ পয়েন্ট আছে হলো ইনসাফিসিয়েন্ট অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়ালস, অর্থাৎ সাপ্লাই চেনের সমস্যা। যারা প্ল্যানিংয়ে কাজ করে, ফ্লোরে কাজ ধরাইলেন, ইনপুট দিলেন, দেখা গেছে বাটন নাই, সোয়িং থ্রেড নাই, অ্যাক্সেসরিজ নাই, তাহলে কাজ কীভাবে হবে? আপনারা কি কখনো গবেষণা করে দেখেছেন যে এই সাপ্লাই চেনের কারণে, অর্থাৎ এই র মেটেরিয়ালসের ঠিকমতো ইন হাউস না হওয়ার কারণে কত পার্সেন্ট ইফেক্ট করে প্রোডাকশনের উপরে? তারপর কাটিং রিলেটেড যে কিছু বিষয় আছে, যে কাটিং ঠিকমতো না করার কারণে কত পার্সেন্ট আপনার ইফেক্ট করে, এটি আমি প্যারিটো অ্যানালাইসিস করে দেখেছি যে ফ্রিকোয়েন্টলি কোন সমস্ত বিষয়গুলো 80-20 রুলস, যেটা প্যারিটো অ্যানালাইসিস মানে 80-20 রুলস, অর্থাৎ সব কিছুই তো আসলে ইফেক্ট করে না, যে 80% যে বিষয়গুলো ইফেক্ট করে সেটা নিয়ে আমাদের কাজ করা উচিত। বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে বিভিন্ন টেকনোলজি ইউজ করতে হবে। টেকনোলজি ইউজ করে আমরা ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ যদি মেনটেন করি তাহলে কিন্তু আপনারা কোন বিষয়ের উপরে বেশি ইফেক্ট করতেছে ডিপ অ্যানালাইসিস করে কাউন্টার মেজাজ তৈরি করতে পারি। অর্থাৎ আজকে যে 10টি পয়েন্ট আলোচনা করলাম, এই 10টি পয়েন্ট আপনারা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন এবং অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এর এগেনস্টে আপনারা কাউন্টার মেজাজ দিয়ে তৈরি করেন, তাহলে কিন্তু আপনারা প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে পারবেন, এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারবেন। আসলে মূলত যে 10টি পয়েন্ট, এগুলো ছোটো পয়েন্ট, এগুলো আপনারা কাইজেন অ্যাপ্লাই করবেন। অর্থাৎ কাইজেন মানে কি, ছোটো ইমপ্রুভমেন্ট। আমি কাইজেনের উপরে একটি ভিডিও করেছি, ওটা আপনারা দেখে নিন, এই চ্যানেলেই আছে। যাই হোক, তো এই ছোটো ইমপ্রুভমেন্ট যদি করতে পারেন তাহলে কিন্তু বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। অর্থাৎ 50টি কাজের প্রোডাকশন না হওয়ার 50টি পটেনশিয়াল কজ যে আমি উল্লেখ করব ধারাবাহিকভাবে, আজকে তার প্রথম পর্বটি আলোচনা করলাম। এগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি বাড়াতে পারবেন। তো আলোচনাটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও এ থেকে উপকৃত হতে পারে। তো আজকে আলোচনা এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।